আজ তাক বাংলার হিসেব যদি সত্যি হয় তাহলে কেন আসছে বছর তৃতীয় বিশ্বযুদ্ধের থেকেও একটা ভয়ঙ্কর কিছু ঘটতে পারে? কি সেই আশঙ্কা, কেন এই আশঙ্কা? আমরা এবার এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ শুভাশিস ব্যানার্জি আমাদের সঙ্গে রয়েছেন। শুভাশিস, এবার যেটা আপনার কাছ থেকে জানতে চাইবো যে কেন একটা ভয়ঙ্কর পরিণতির কথা আশঙ্কায় চলে আসছে বারবার করে, তৃতীয় বিশ্বযুদ্ধের থেকেও যেটা ভয়ঙ্কর হবে, কোথায় আশঙ্কাটা? দেখুন, সব থেকে বড় মানে চিন্তার বিষয়, সবাই যদি গোটা বিশ্বের ম্যাপটাকে আমরা দেখি, সবাই নিজের নিজের প্রেফারেন্স অনুযায়ী ক্লাবিং করবে, এটাই ডিপ্লোমেসির বিউটি। সবাই যে যার মতো করে একত্রিত হবে। বাট এখন দেখো, যদি যদি গোটা পৃথিবীর মানে প্রেক্ষাপটে এই এই রিসেন্ট হিস্ট্রিটাকে আমরা একটু অ্যানালাইসিস করি, তাহলে আমরা বুঝতে পারবো সবাই কিন্তু একটা পসিবল মিলিটারি অ্যালায়েন্স তৈরি করার চেষ্টা করছে। এবং এই পসিবল মিলিটারি অ্যালায়েন্স তৈরি করার যে ইন্ডিকেশনটা বা প্রচেষ্টাটা বা যেই ধরনের তৈরি করার একটা ইচ্ছা শক্তিটা দেখাচ্ছে, এটা থেকে প্রমাণিত হচ্ছে যে যেখানে আমরা ট্রেড, ইকোনমিক্স, মডার্ন ইকোনমিক রুট করার চেষ্টা করছি, তার থেকে অনেকটা এগিয়ে গিয়ে সেটাকে অবিশ্বাসের পথে ঠেলে দিয়ে বহু বেশি চেষ্টা করছে যে এই যে ট্রেড অফ ওয়ার, এই জিনিসটাকে বজায় রাখতে। এটা যদি এটা কিন্তু ভীষণভাবে একটা আমেরিকান থিঙ্কিং। কারণ তারা বিষের ব্যবসা করে, তারা চাইবে প্রতিটা বাড়িতে, প্রতিটা ঘরে, প্রতিটা পাড়ায় রোজ মানুষ সুইসাইডের প্রবণতা দেখাক। এটা স্বাভাবিক ব্যাপার, কারণ তাদের ব্যবসাটাই হচ্ছে পয়জনের। কিন্তু আমরা যারা বিভিন্ন রাষ্ট্র নীতি নিয়ে বাস করি, তারা কেন ম্যাচিওরলি ভাবতে পারছে না যে না, আমরা ট্রেড বা ইকোনমিক্স কে হাতে তুলে নেব, এবং এই ধরনের প্রবণতা বা এই ধরনের বিভিন্ন রকম যে গ্রিড আছে সেখান থেকে নিজেকে পিছিয়ে রাখবো। এইটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু একটা মানে বিশ্বের বিভিন্ন টুকরে নিজের নিজের মতো করে যে যুদ্ধগুলো হচ্ছিল, সেটা কোথাও গিয়ে মনে হচ্ছে যে কোনো একটা জায়গায় গিয়ে ক্লাবিং হচ্ছে বিভিন্ন, এবং এই ক্লাবগুলোর মধ্যে বিভিন্ন রকম এবার যুদ্ধ হওয়া শুরু হবে। যদি সেটা হয়, তাহলে ধরো আমি ফর এক্সাম্পল বলছি, এই এসসিও বা নেটো বা ইউরোপিয়ান ইউনিয়ন বা G7 বা ওআইসি, এদের মধ্যে যদি যুদ্ধ হয়, অবভিয়াসলি কেউই তো বেঁচে থাকা সম্ভব না, কারণ বিশ্বটাই সার্ভাইভ করবে না। প্রতিটা লবিতে নিজের নিজের মতো করে নিউক্লিয়ার পাওয়ার আছে, প্রতিটা লবি নিজের নিজের টেরিটোরিয়াল অ্যাডভান্টেজেস আছে। সুতরাং এটা কোনো বুদ্ধিমানের কাজ হতে পারে না যে আমিও তোমার গর্দান হনন করব, তুমিও আমার গর্দান হনন করবে, একই সাথে দুজনের গর্দান কেটে যাবে। তাহলে জিতবো কে আর হারবো কে? রক্তের বিনিময়ে রক্ত, এই জিনিসটা শুনতে যতটা মানে প্রচন্ড একটা মনে হয় একটা বিরাট যুদ্ধনীতির কথা বলছি, এটা ততটাই একটা মূর্খামি। রক্ত কোনোদিন পৃথিবীর বুকে কোনো নতুন ইতিহাস লিখতে সাহায্য করেনি। রক্ত একদমই, কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে হিরোশিমা নাগাসাকির কথা কথা বোধহয় গোটা বিশ্ব এখনো মনে রেখেছে এবং এখনো সেখানে তার প্রভাবটা যথেষ্ট পরিমাণে রয়েছে। কিন্তু এখান থেকে একটা ভীষণ প্রশ্ন উঠে আসছে, সেটা হচ্ছে যদি এই মুসলিম দেশগুলো তারা যদি একত্রিত হয় এবং তাতে যদি পাকিস্তানও মাথা গলায়, ভারতের সঙ্গে সৌদি আরবের ভালো সম্পর্ক, ভারতের সঙ্গে ইরানের ভালো সম্পর্ক, ভারতের সঙ্গে কাতারের ভালো সম্পর্ক, তারা তাহলে কিভাবে এই জোটটা সামলাবে? কারণ ভারতের সঙ্গে পাকিস্তানের সম্পর্কটা খারাপ হতে পারে, বাকি দেশগুলোর সম্পর্ক তো ভালো। দেখো, আমি কথাটা ডাইরেক্টলি উত্তর দেব না, মানে দেব, পরে আসছি, কিন্তু একটা কথা আমি একটু বলি। সেটা হলো, মানে যখন দেখবে তোমাদের আমাদের সবারই রেস্টরুমের ভিতরে পোকামাকড় ঘুরে বেড়ায়, তখন আমরা জোরে কল খুলে দিয়ে ওই জলটা যখন পড়ে, সেই জলটাকে আমরা গাইড করে দিই, ওই পোকামাকড় গুলো ভেসে বেরিয়ে যায়। ঠিক আছে? অথচ এই পোকামাকড় গুলোই যখন আমাদের বেডরুমে থাকে, তখন আমরা ভয় পাই যে ঘুমানোর সময় আমাদের কানে ঢুকে যেতে পারে, গায়ে ফায়ে কামড়ে দিতে পারে। সুতরাং পোকামাকড়ের অবস্থানটা কোন জায়গায় কিরকম, আর তাকে সেই জায়গায় কিভাবে ট্রিট করলাম, সেই অনুযায়ী কিন্তু পোকামাকড়ের ছটফটানিটার গুরুত্ব। আমরা যদি পোকামাকড়কে বেডরুমে রাখি, তাহলে আমরা জল ঢালতে পারবো না, তার কারণটা হচ্ছে আমাদের বিছানা ভিজে যাবে। কিন্তু আমরা যদি জলটা ঠিক সময় ঠিক জায়গায় ঢেলে দিই টয়লেটে, তাহলে এমনি ভেসে বেরিয়ে যাবে। এবার এটাতে কোনো ম্যাটার করে না যে সেখানে আমাদের যে বিছেগুলো আছে তাদের ক্যাকড়ার সাথে কত বন্ধুত্ব, আর সেই বিছেগুলোর কত পিঁপড়ে বা আরশোলার সাথে বন্ধুত্ব। তার কারণটা হচ্ছে যখন জলে ভেসে যাবে তখন তো কিছু করার থাকবে না। সুতরাং এখানে শুধুমাত্র কনভেনশনাল ওয়ার যেমন খুব খুব একটা এর মধ্যে, এই ডিসকাশনের মধ্যে আসবে না,
সেরকম নন কনভেনশনাল ওয়ার যে একা পাকিস্তান বা পাকিস্তানের বন্ধু বান্ধব জানে সেরকম তো নয়। আমরা ক্লাইমেট স্ট্র্যাটেজি করেছি, আমরা ক্লাইমেট স্ট্র্যাটেজি প্রোভাইড করেছি অন ঠিক দ্য টেবল, ঠিক এবং দ্যাট ইজ ভেরি মাচ লিগাল স্ট্র্যাটেজি। আমরা দেখিয়েছি যে আমাদের আমাদের নিজের নিজের লিমিটেশনে আমরা করছি। আমরা তো পাকিস্তানের উপরে বোম ফেলছি না, আমরা তো পাকিস্তানকে বলিনি কিছু। হ্যাঁ, আমাদের ক্লাইমেট স্ট্যান্ড আমরা নিতেই পারি। তোমরা যদি মনে করো এই এখনো এই নষ্টামিগুলো চালিয়ে যাবে গভর্নমেন্টের তত্ত্বাবধানে, তাহলে ওয়েল অ্যান্ড গুড, গো অ্যাহেড। অক্টোবর আসতে আর বেশি দেরি নেই, আর একটা মাস আরেকটু বাকি। যদি গভীরে আমরা ভাবি শুভাশিস, সেটা হচ্ছে মিডল ইস্টটা তো পুরোটাই তেলের ভান্ডার, সুতরাং সেইখানে গিয়ে যদি প্রেশারটা পড়ে, আলটিমেট তো গোটা বিশ্বের একটা ভয়ানক ক্ষতি। ম্যাডাম, আমি ব্যক্তিগত স্তর থেকে বলছি, আমার সৌভাগ্য হয়েছে একটা কনসিডারেবল সময় আমি মিডল ইস্টে ইসলামিক কান্ট্রিজদের সাথে এই তেল জাতীয় ডিপ্লোমেসি গুলোকে আমি খুব কাছ থেকে দেখার সুযোগ পেয়েছি। ট্রেড বা ট্রেড ইকোনমিক্স এর মধ্যে এদের একটা মাইন্ডসেট আছে, এবং এদের মাইন্ডসেটটা এতটাই তীব্র, এরা জানে যে এদের দেশ থেকে যে জিনিসটা বিক্রি হয় বাইরে, এবং যার জন্য আজকে তাদের অর্থনৈতিক অবস্থাটা এতটা স্টেবল, সেটার কারণ কিন্তু ড্রাই ফ্রুটস না, বা সেটার কারণ সৌদি আরবিয়া বা যে কোনো তেলের ভান্ডওয়ালা দেশের, তার কিন্তু মেন অস্ত্রশস্ত্র না, তার মেন দ্রব্য হচ্ছে তেল। এই তেলের ট্রেডিং যদি কোনো কারণে সাফার করে যায়, তাহলে কিন্তু এদের বাঁচার জন্য কোনো বাইলেন বা বাই রুট কিন্তু নেই। আর একটা কথা ভুলে গেলে চলবে না, যে মানুষ সারা জীবন বড় লোকের চালে বেঁচেছে, সে সার্টেনলি মধ্যবিত্ত বা গরিব হতে পারবে না। সুতরাং তার ইকোনমিক স্ট্যান্ডার্ড তার দাম করে ফল করতে পারবে না। তার কারণ মোস্ট অফ দিস গ্রোয়িং নেশনসে, মানে মোস্ট অফ দিস ইসলামিক নেশনসে কোথাও মিডিয়কার বলে কোনো সোশ্যাল স্ট্যাটাস নেই, এবং সেই কারণে আইদার দে আর রিচ, রিচ মানে ফিলথি রিচ, আর না হলে তারা কিন্তু একদম মানে গ্রাউন্ড লেভেলে। এবার এই যে কারণে তাদের যে গ্যাপটা আছে, সোশিও ইকোনমিক গ্যাপটা আছে, এই সোশিও ইকোনমিক গ্যাপটা আনস্টেবল যখন কন্ডিশন প্রিভেল করবে, তখন কিন্তু এটাকে স্টেবিলাইজ করাটা খুব ডিফিকাল্ট হয়ে পড়বে। কারণ এর জন্য ইকোনমিক পাঞ্চিং লাগে। যদি ট্রেডই বন্ধ হয়ে যায়, তাহলে এই ইকোনমিক ফুলফিলিং বা পাঞ্চিং করাটা খুব ডিফিকাল্ট হয়ে পড়বে। সেই কারণে আমার মনে হয় যে এরা ডাইরেক্টলি কখনোই এমন কোনো দেশের সাথে কুরিলেশনে যাবে না যেই দেশটা তাদের তেল বেচে বা পৃথিবীতে তাদের তেল বিক্রয় করতে সাহায্য করে। একদমই। কিন্তু আমেরিকা, আমরা যদি অতীত ইতিহাস ঘাঁটি, আমেরিকা তো কোনোদিনই নিজের মাটিকে খারাপ কাজে ব্যবহার করেনি, বা নিজের মাটি থেকে কোনোদিন কোনো যুদ্ধ করেনি, দু একটা বিক্ষিপ্ত ঘটনা ছাড়া। দু একটাই বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে, কিন্তু আমেরিকা তো এই মুহূর্তে মুখিয়ে রয়েছে। একদিকে বলছে ভারতের সঙ্গে স্পেশাল সম্পর্ক, নরেন্দ্র মোদী আমার খুব ভালো বন্ধু, ওদিকে আসিম মুনিকে দুবেলা করে ডেকে নিয়ে যাচ্ছেন, কখনো ডিনারে কখনো লাঞ্চে। সেটা আমিও এই আমাদের এখানে পুজোর মরশুম আসবে, বহু মানুষকে